সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিনোভা ভালো থাকুন এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আজ আমরা কথা বলবো বর্তমান সময়ে সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারাও চাইলে আমাদের আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও আরও যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/banglavision। এখন আসলে মূল আলোচনায় ফিরব। স্যার, যেহেতু আজকে আমরা সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলবো, স্যার একটু জানাবেন যে এই যে আবহাওয়ার একটি পরিবর্তন, হঠাৎ করেই প্রচণ্ড গরম থেকে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, এবং ঘরে ঘরে আমরা শুনতে পাচ্ছি জ্বর, ঠান্ডা, কাশি এগুলো আসলে লেগেই আছে। তো স্যার, এই ব্যাপারে একটু জানাবেন যে আপনার কি মনে হয় কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই যে সমসাময়িক যে সমস্যাটা আমাদের সবার ঘরে ঘরে দেখা যাচ্ছে, যে সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর সবচেয়ে এখন স্বাভাবিকভাবে এই যে বৃষ্টির সিজনে আমরা বৃষ্টিতে হয়তো কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও বা ইচ্ছা না থাকলেও অনেকে ভিজতেছি। ভিজলে স্বাভাবিকভাবে আমাদের সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর হচ্ছে আর কি। এই একটা গ্রুপটা। এবং এই যে ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ভাইরাল ফিভার। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে চিন্তার কি কোনো খুব বেশি কারণ আছে? চিন্তার কারণটা হলো যেহেতু এখন আমাদের পাশাপাশি এই নর্মাল যে ভাইরাল ফিভার আছে এর পাশাপাশি আবার কোভিড চলতেছে, সাথে আবার ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো চলতেছে। এবং কোভিডের মাত্রা বলেন দিন দিন বাড়তেছেও। তো সুতরাং এইটাকে যেহেতু কোভিডেও সর্দি, ঠান্ডা, কাশি, কোভিডেও এক ধরনের রেসপিরেটরি ভাইরাস এরকম, তো সুতরাং এইটা ডিফারেন্সিয়েট অনেক সময় কঠিন হতে পারে। এই জন্য বয়স্কদের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাচ্চা রোগী আছে, এদের জন্য কোভিডের ইম্প্যাক্ট অনেকটা খুব বেশি না হলেও যারা বয়স্ক পেশেন্ট আছে তাদের কোভিডের ইম্প্যাক্টটা বেশি হতে পারে বা রোগী হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য যদি বয়স্ক মানুষের ঠান্ডা, সর্দি, কাশি হয়, এটাকে অতখানি অবহেলা করা যাবে না। যেটা আমরা বললাম যে চিন্তার কিছু আছে কিনা, বিশেষ করে বয়স্ক মানুষ যদি হয় বা যাদের কোমরবিডিটি বলি আমরা, যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হলো হাইপারটেনশন, অথবা যাদের হার্ট ফেলের রোগী আছে, বা যাদের অলরেডি বাইপাস করা আছে বা রিংটিং বসানো আছে, বা যাদের হার্টের ফাংশন দুর্বল আছে, বিশেষ করে এই গ্রুপ অফ পেশেন্ট যারা আছে এদেরকে আসলে একটু সাবধান হতে হবে। বা যাদের অলরেডি শ্বাসকষ্টের বা রেসপিরেটরি সমস্যা আছে বা কিডনি রোগী আছে, এদেরকে হলো, বা যারা ইমিউনো কম্প্রোমাইজড, বিশেষ করে ক্যান্সার রোগী যারা কেমোথেরাপি পাচ্ছে, বা ক্যান্সার সার্ভাইভাল যারা আছে, এই যে পেশেন্টগুলো আছে এদেরকে আসলে একটু সতর্ক থাকতে হবে। আর বাদ বাকি সর্দি, ঠান্ডা, কাশি দেখা যাবে 2-3-4 দিনে হয়তো হাই ফিভার হচ্ছে, 2-4 দিনে সাধারণত ভালো হয়ে যায়। তবে যেটুকু হতে পারে একটু দুর্বল লাগতে পারে শরীর, এবং একটু বেশি করে আমাদের একটু তরল জাতীয় খাবার খেলে আমার মনে হয় ভালো রিকভারি হবে, সমস্যা হওয়ার কথা না। আরেকটা যেটা এর মধ্যে বাড়বে সেটা হলো যে এই যে বৃষ্টির সময় বা অনেক সময় বন্যাও হয়, যে বৃষ্টির পাশাপাশি বন্যা হলে যেটা আছে কিছু পানিবাহিত রোগ আছে, এগুলো বাড়ে। পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা যেগুলো আছে, টাইফয়েড, এগুলো এই সময়টা বাড়তে থাকে। সাথে হলো বমি থাকতেছে, মানে আমাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি, গ্যাস্ট্রোএন্টারাইটিস যে সমস্যা আছে, পেটের সমস্যা, এগুলো বাড়তে থাকে। তো যেটি দেখা যায় যে আসলে এই যে জ্বর, ঠান্ডা, কাশি, এটি তো তাও হয়তো অনেক সময় কিছুটা সময় দেয় আমাদেরকে সিভিয়ার হওয়ার আগে, কিন্তু এই যে ডায়রিয়া এবং বমি একাধারে যদি হতে থাকে একই সাথে, তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু রোগীরা অনেক খারাপ হয়ে আমাদের কাছে আসে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে। তো এক্ষেত্রে আসলে রোগীকে কখন সাবধান হতে হবে, কিংবা বাসায় কি কোনো কিছু করণীয় আছে কিনা, সেটি যদি একটু জানান। হ্যাঁ, ধন্যবাদ। যদি এরকম হয় যে হ্যাঁ ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া কন্ট্রোল হয়ে গেল সহজে, অথবা বমি হচ্ছে, সাথে আমরা বমির ওষুধ দিচ্ছি তাও বমি কমতেছে না, বা ডায়রিয়া কিছু ওষুধ, আমরা প্রচলিত অনেকগুলো ওষুধ আছে যে এগুলো খাচ্ছে কিন্তু ডায়রিয়া কন্ট্রোল হচ্ছে না, ভয় যেটা হচ্ছে সেটা হলো হাইপোটেনশন বলে বা শকের চলে যেতে পারে রোগী, যে শরীরের মধ্যে ভলিউম কমে যায়, শকে চলে যেতে পারে।
এখন এই শকে চলে গেলে সেটা এখানে কিডনি এবং অন্যান্য অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণে যদি দেখা যাচ্ছে যে এখন আমি মনিটর করবো কিভাবে, বা কখন আসলে রোগীকে মানে রেড ফ্ল্যাগ সাইন, কখন আমি রোগীকে হাসপাতালে নেওয়া উচিত জরুরি ভিত্তিতে, সেখানে যেমন আমরা যদি ডিহাইড্রেশনের কোনো ফিচার পাই, এখন হলো যে এইটা যদি বমি বেশি হতে থাকে তাহলে তো আমার দেখা যাচ্ছে আমি স্যালাইন খাওয়াচ্ছি, সেটা তো বমি করে ফেলাই দিচ্ছে। তখন যদি আমার বাসায় সম্ভব হয়, ঠিক আছে, স্যালাইনের মাধ্যমে শিরায় স্যালাইনের মাধ্যমে আমরা ফ্লুইড রিপ্লেস করতে পারি, অর্থাৎ কলেরা স্যালাইন হোক বা যে স্যালাইন হোক আমরা দিতে পারি, তাহলে আমাদের কিছুটা রোগী খারাপ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যখন রোগী ডায়রিয়া আর বমি হচ্ছে অনেক বেশি, তখন ডিহাইড্রেশনের মধ্যে দেখা যাবে জিহ্বা আমার শুকনা শুকনা লাগতেছে, আমার চামড়াগুলো কুঁচকায় যাচ্ছে। যদি এরকম হয়, সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেশার মাপাটা। এখন সবার বাসায় মোটামুটি অটোমেটিক মেশিন আছে, আমরা অটোমেটিক মেশিন দিয়ে আমরা প্রেশারটা চেক করলাম। এবং আরেকটা সিগন্যাল হলো যে রোগীর ইউরিন আউটপুট যদি কমে যায়, প্রস্রাব তৈরি হওয়ার পরিমাণ যদি কমে যায়, তখন আর কি রোগীকে অতি সত্বর বলতে হবে যে আপনাকে হাসপাতালে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে হাসপাতালে ওই সাধারণত আইভি স্যালাইন ভর্তি রেখে স্যালাইন ট্যালাইন দিতে থাকে শিরার মাধ্যমে। এইটা যদি আমরা বাসা থেকে আগে থেকে শুরু করতে পারি, যদি বেশি বমি বা বেশি ডায়রিয়া হয়, তাহলে অনেক সময় হাসপাতালে যাওয়াটা প্রিভেন্ট করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রে আমরা তো বলি যে আসলে তরল জাতীয় খাদ্য বা তরল গ্রহণ করতে, এবং স্যালাইন আমরা বাসায় খেতে বলি, ডাবের পানি। তো আপনি বলবেন যে আসলে খাদ্যাভ্যাসটা এই সময় অনেকেই আছেন কিন্তু খাবার বন্ধ করে দেন, যেটা আগে অনেক বেশি দেখা যেত যে আসলে ডায়রিয়া কিংবা কলেরায় অনেক মানুষ মারা যেত কারণ তারা খাবার বন্ধ করতেন। তো এখনো হয়তো অনেকেই ভাবেন যে যারা অ্যাডাল্ট আছেন তারাই এটি করেন যে আমি একটু কম খাই তাহলে হয়তো কম বাথরুমে যেতে হবে। তো স্যার একটু বলবেন যে খাদ্যাভ্যাসটি কেমন হলে এক্ষেত্রে রোগীর জন্য ভালো? ধন্যবাদ। এটা যদি এমন হতে পারে, যেহেতু গ্যাস্ট্রেন্টেরিটিস, তার মানে আমার ইন্টেস্টিন যেখানে হজম করার যারা মেশিন, ওই মেশিন আমার ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমাকে এমনভাবে খাবারটা খেতে হবে যে খাবারগুলো সহজপাচ্য, সহজে হজম হয়। তাহলে সেক্ষেত্রে আমাকে যেগুলো হজম করতে কঠিন, যাতে প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, এই সময় একদম অ্যাভয়েড করা ভালো। সাথে সাথে হলো যেগুলো হার্ড খাবার যেগুলো আছে বা শক্ত খাবার যেগুলো আছে, এগুলো যত কম খাওয়া যায় তত ভালো। যেটা বলছিলেন যে তরল জাতীয় খাবার, এর মধ্যে তরল জাতীয় খাবার বা একটু তরল জাতীয় গরম খাবার, এগুলো খেলে সাথে সাথে স্যালাইন, এগুলো আমার এই সময়টা বেশি করে খেতে হবে। এই বেশি করে খেতে হবে আসলে যেটা চলে যাচ্ছে সেটা ক্ষতিপূরণ করার জন্য। আমি বেশি নিউট্রিশনাল যুক্ত না খাই, বেশি পুষ্টি বা যেটা আমি না খাই, ক্যালোরিযুক্ত খাবার না খাই, কিন্তু যেটা আমার শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইট যেটা চলে যাচ্ছে সেই ঘাটতি যাতে পূরণ হয়, তা না হলে আমার ওই যে প্রেশার কমতে থাকবে, আমার কিডনির উপরে ইম্প্যাক্ট হতে পারে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে এমন একটা কন্ডিশন আমি চলে আসতে পারি যেগুলো আর রিভার্স করবে না, যেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা কম থাকবে। সেই কারণে খাবারের মধ্যে স্পেশালি তরল জাতীয় খাবারকে এনকারেজ করে, যতখানি বলা আপনি তরল জাতীয় খাবার স্বাভাবিক সব সময় বলি ফলমূল শাকসবজি এগুলো তো খেতেই হবে অবশ্যই। হ্যাঁ, ফলমূলটা খেতে পারবে। আর শাকসবজি যেটা আছে সেটা আসলে মানে ডিফিকাল্ট টু ডাইজেস্ট বলা হয় আর কি, ঠিক আছে, কারণ ফাইবার থাকে বেশি, ওই সময়টা আসলে একটু অ্যাভয়েড করা ভালো যদি সম্ভব হয় আর কি। মানে সবজিটা আর কি, শাকটা আর সবজি টবজি খাওয়া যাবে, প্লাস সাথে হলো ফল যেটা বললেন, যেসব ফলে প্রচুর পরিমাণে পানি থাকে বিশেষ করে, ওই ফলগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। একেবারে চমৎকার বলেছেন স্যার। স্যার আপনি যেহেতু আসলে হৃদরোগের চিকিৎসক, তো একটু জানাবেন যে আসলে বুকে ব্যথা এটি তো খুব কমন একটি সমস্যা এবং আমাদের সবারই প্রায়ই হয়ে থাকে। তো এই বুকে ব্যথার সাথে আসলে হৃদরোগের তো একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিমটম আমরা বলতে পারি। তো এটির সাথে হৃদরোগের বা হার্টের বুকে ব্যথা এবং স্বাভাবিক অন্য কোনো কারণে বুকে ব্যথা, এটিকে কি আসলে আলাদা করা যায় বা আমরা কি আসলে বুঝতে পারবো? ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারণে যে কোনো বুকে ব্যথা হলেই স্বাভাবিক আমরা ভয় পেয়ে যাই যে এটা কি হার্টের থেকে ব্যথা হচ্ছে না আসলে অন্য কোনো কারণে ব্যথা হতে পারে। এখন হার্টের থেকে কারণ হলো এই যে বুকের মাঝখানে, যেটা হার্ট ছাড়াও আরও অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো, যেমন আমার দুই পাশে ফুসফুস আছে, হার্টের চারিপাশে পর্দা আছে, যেটা বললাম পেরিকার্ডিয়াম বলি আমরা, সেটাতে, তারপরে হার্টের পিছনে খাদ্য নালী আছে, এখানে সমস্যা হতে পারে। তারপর আমরা যদি বলি ডায়াফ্রাম, আমাদের মাঝখানে পেটের উপরের অংশ যেগুলো থাকে সেগুলো যেহেতু বুকের কাছাকাছি থাকে, শুধু সেখানে সমস্যা হতে পারে। যেমন আমাদের পিত্তথলির ব্যথা, ইভেন দেখা যাচ্ছে যে বেশ করে কোরবানিদের পরে আমরা অনেক রুগী পাই এরকম বুকে ব্যথা নিয়ে আসছে। কিছু না, আমাদের হয়তো আমরা এই বুকে ব্যথার যে টিপিক্যাল ধরন যেটা আমি এখন আলোচনা করব, এর বাইরে যদি অন্য ধরনের মনে হয় আমাদের,
তাহলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি আসলে রোগীর পিত্তথলির পাথর যেটা ওই চর্বিজাত খাবার খাইছে তার পিত্তথলি ব্যথা হচ্ছে, সেই রোগী আমাদের কাছে আসে। তার মানে পিত্তথলির যে সমস্যা সেটার কারণেও বুকে ব্যথা হতে পারে। ইভেন অ্যাসিডিটি বলে বা যেটা আমরা গ্যাস্ট্রাইটিস বলি বা স্টমাকের কোনো আপসেট বলি, গ্যাস্ট্রিক বলি, এটাতে হলেও কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে। যেটা আমরা অনেক রিফ্লাক্স বলি, সেটা হলেও এরকম হতে পারে। তারপর আমাদের যে কথা প্যানক্রিয়াস, অ্যান্ড প্যানক্রিয়াসের যদি কোনো সমস্যা হয়, প্যানক্রিয়াসে পাথর হয় বা যে কোনো প্যানক্রিয়াটাইটিস বা প্রদাহ হয়, তাহলে কিন্তু আমাদের পেটে ব্যথা। আসলে আলোচনায় ফিরবো, একজন দর্শকের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আমার বুকে ব্যথা হয়, মাসেলসে প্রচন্ড ব্যথা হয়, আর আমি মেডিসিন করতে গেলে ব্যথা হয়, এগুলো অনেক টেস্ট করাইছি কিন্তু কোনো ফায়দা আসছে না। আচ্ছা, আপনার বয়স কত? ৪৬ বছর। আচ্ছা, আমার ডায়াবেটিস, প্রেসার নাই। আচ্ছা, কোনো অসুবিধা নাই? এমনি হাঁটতে গেলে বা সিঁড়িতে উঠতে গেলে কোনো কষ্ট হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়, কিন্তু এরপরে আমি করাইছি কিন্তু এগুলো নরমাল আছে। আচ্ছা, শুধু ইসিজি করিয়েছেন? ইটিটি, ইকো, আচ্ছা সবই করিয়েছেন, নরমাল আছে। আচ্ছা, আপনি কি কাজ করেন একটু জানতে পারি? আমি যে গার্মেন্টস মেকানিক। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আশা করছি আপনার উত্তরটি আমরা নিতে পারবো স্যারের কাছ থেকে। স্যার, আসলে চেস্ট পেইনে কমপ্লেইন করছেন এবং মোটামুটি সব ধরনের ইনভেস্টিগেশন করিয়েছেন, তো এক্ষেত্রে কি আপনার কোনো উপদেশ থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু ব্যথা, আপনার বয়স হলো 46। আচ্ছা, এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা কিছু রিস্ক ফ্যাক্টর বলি আমরা, যেটা উনি বলেন ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, হয়তো ধূমপান হয়তো করেন বা করেন না, সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি, যে ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা আছে কিনা, যদি এরকম রিস্ক ফ্যাক্টর থাকে, রক্তের কোলেস্ট্রলের মাত্রাটা যদি থাকে বেশি, তাহলে সম্ভাবনা একটু বেড়ে যায়। কিন্তু উনি যে হিস্ট্রিটা দিচ্ছে, উনি একটু পরিশ্রম করতে গেলে বা সিঁড়িতে উঠতে গেলে ওনার কষ্ট হয়, এটা গুরুত্বপূর্ণ তথ্য। সাধারণত হার্টের এই যে সমস্যাটা হয়, যেটা অলরেডি হয়তো আমরা আলোচনা করতাম ডিফারেন্সিয়েট করার জন্য, যে একটু পরিশ্রম করতে গেলে, একটু সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুকে চাপ লাগে বা বুকে ব্যথা হয় বা বুক ধরফর করে বা একটু শ্বাসকষ্টের মতো মনে হয়, যদি এরকম হয় তাহলে হার্টের সমস্যা হতে পারে। কিন্তু উনি যে বলছেন তো আমার তো ইসিজি নর্মাল, ইকো নর্মাল, ইভেন ইটিটি নর্মাল, তাহলে আমার সমস্যাটা কি? তাহলে এখন যে একটা রোগীর যদি এরকম হার্টের সমস্যা থাকে, এখন এর মধ্যে যদি ব্লক জনিত সমস্যাও থাকে, যেটা আমরা সাধারণত ধরে নেই, এবং যদি ব্লকের বাইরে অন্য কোনো সমস্যা থাকলে, সেটা আমার ইসিজি নর্মাল আসতে পারে, ইকো নর্মাল আসতে পারে, অন্য সমস্যা ইকোতে ধরা পড়বে সেগুলা। এবং ইসিজি যাতে সব বললে যে ইসিজিতে রোগ ধরা পড়ে কখন হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে, এখন তো আমরা ওই পর্যন্ত বসে থাকবো না। ইভেন ইকোতেও যদি ভিতর স্ট্রাকচারে কোনো সমস্যা না থাকে, যেমন পর্দা বা হার্টের ওয়াল যদি অথবা কোথাও ভালভের যদি সমস্যা না থাকে, সাধারণত ইকোতেও অ্যাবনর্মাল পাওয়া না যাবে না। বা যদি গ্রস কোনো যে ব্লক যদি বেশি মাত্রা না থাকে, তাহলে সমস্যা হবে না, পাওয়া যাবে না। ইটিতেও কখনো দেখা যাচ্ছে যদি 70% ব্লক না থাকে, তাহলেও এরকম নাও নেগেটিভ আসতে পারে। তাহলে আমাদের করণীয় কি? এখন যদি মনে হচ্ছে না এই যে ব্যথাটা আছে, সেই ব্যথাটা আমাকে বারবার হচ্ছে এবং এটা আমি নিশ্চিত হতে চাই আসলে এই ব্যথাটার কারণটা কি, এটা যদি কার্ডিয়াক হয় তাহলে তো আমার কার্ডিয়াক ওষুধ চালাইতে হবে, নাহলে তো ভবিষ্যতে আমাদের হার্ট খারাপ হতে থাকবে দিন দিন। হয়তো এখন বলা যাচ্ছে না, নেক্সট টাইম হলো আরো খারাপ নিয়ে আমাকে সিভিয়ার হয়ে আসবে। তাহলে আমাকে নিশ্চিত হতে হবে সে আমার এখানে যে আসলে যে বুকে ব্যথাটা হচ্ছে এটা কি আসলে কার্ডিয়াক বা ব্লক জনিত কারণে কিনা বা অন্য কোনো কারণে কিনা। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাকে একটা করতে হবে যে সিটি এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে বা এনজিওগ্রামও লাগতে পারে। এখন সিটি এনজিও অনেক ক্ষেত্রেই যে এই সব কন্ডিশনে যেখানে বর্ডার লাইন সব রিপোর্ট, অর্থাৎ আমি কি আছে কি নাই, এক্ষেত্রে আমাকে ভালো একটা ইনফরমেশন দিবে যে অনেক সময় করোনারি ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম স্কোরিং করি আমরা, অথবা অল্প স্বল্প যদি ব্লক থাকে 20, 30, 40% ব্লক আছে, ইভেন 20, 30% ব্লক থাকলেও এটা কখনো ফেটে যে হার্ট অ্যাটাক হতে পারে, বা 20, 30% ব্লক হঠাৎ করে রক্তনালী স্পাজম হয়ে মাঝে মাঝে বুকে ব্যথা করতে পারে। এখন এইটার জন্য হচ্ছে কিনা সেকে ডেফিনেটলি তখন এই পরীক্ষাগুলো করে আমরা নিশ্চিত হতে পারি যে আমার এই ধরনের সমস্যা থেকে হচ্ছে কিনা। এছাড়াও যেটা আছে, হ্যাঁ এগুলো আমার নেগেটিভ আসছে বা এগুলো রিপোর্ট ভালো আসছে, যেটা আমরা আলোচনা করতেছিলাম যে আমার হলো
হার্টের চারিপাশে তো অনেক স্ট্রাকচার আছে, এখন এই স্ট্রাকচারগুলো যেগুলো আছে অর্গান যেগুলো ওগুলো থেকেও তো আমার সমস্যা তৈরি হতে পারে। তাহলে যদি আমরা যদি ফোকাসড না হয় একদম যে না ঠিক আছে আমার বুকে ব্যথা হচ্ছে আমি শুধু কার্ডিয়াক ইনভেস্টিগেশন করব, অনেক ক্ষেত্রে রোগীদের এরকম কনফিউশন তৈরি হয়, স্যার আমার তো বুকে ব্যথা, আমার তো একটা আল্ট্রাসোনোগ্রাম দিলেন, কেন স্যার আল্ট্রাসোনোগ্রাম আমার কি কাজে লাগবে? আমরা কনফিউজড হয়ে যাই, কি ব্যাপার অন্য কোনো ব্যাপার আছে কিনা, এটা আমরা আরও কনফিউজড হয়ে যাই, যেহেতু আমরা জাতিগতভাবে একটু সন্দেহপ্রবণ সব বিষয়ে। তো সুতরাং ওই যে দেওয়া হয়েছে যে একটা দেখে এমন হতে পারে একটা এন্ডোস্কোপি লাগতে পারে যে আমার রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে কিনা, আমার আল্ট্রাসোনোগ্রামটা লাগতে পারে যে আমার হলো গলব্লাডার স্টোন আছে কিনা, অনেক সময় আমার লাগতে পারে ঠিক আছে একটা পেটের একটা এক্সরে লাগতে পারে যে প্যানক্রিয়াটিক কোন স্টোন আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এই যে স্বাভাবিক পরীক্ষা যেগুলো বা অ্যাসিডিটির পরীক্ষা আমরা কিছু করতে পারি, এখন এই যে জিনিসগুলো কখন কখন আমরা এই পরীক্ষার পাশাপাশি করি যদি আমাদের মনে হয় যে না এই রোগীর বুকের ব্যথাটা একদম 100% সাজেস্টিভ না, যে সেটা কার্ডিয়াক ছাড়াও নন কার্ডিয়াক কারণেও হতে পারে, তখন আমরা এই চেকগুলো করে নিই। তো এইগুলো করলে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো দেখে তখন আমি নিশ্চিত হতে পারবো যে আমার আসলে কি করে, ইভেন আমার সাইকোজেনিক কারণে স্ট্রেস টেনশন, আমার বিভিন্ন জব স্ট্রেস আছে, ফ্যামিলি স্ট্রেস আছে, হ্যাঁ আমাদের এই কারণেও আমার বুকে ব্যথা হচ্ছে। কিন্তু এগুলো এক্সক্লুড না করে তো আমি বলতে পারবো না যে না আপনার হলো হয়তো কোনো স্ট্রেস থেকে বুকে ব্যথা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কার্ডিয়াক কজে যদি আসলে চেস্ট পেইন হয় এটি তো অবশ্যই ডেঞ্জারাস হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে কার্ডিয়াক কজটাকে এক্সক্লুড করা এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং সেটি আপনি বলছিলেন যে আসলে হৃদরোগের যে বুকে ব্যথা সেটি তো অন্যান্য বুকে ব্যথার চেয়ে আলাদা এবং এটি আমরা জানি, এটির ক্যারেক্টারটি যদি একটু স্যার আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন। জি, এই জন্য যে কথাটা আপনার কথার প্রসঙ্গে যেটা গুরুত্বপূর্ণ আর কি, সেটা ইসিজি নরমাল হলেও আপনার হার্টের সমস্যা থাকতে পারে, ইকো নরমাল থাকলেও আপনার হার্টের সমস্যা থাকতে পারে, ইভেন ওই যেটা ইটিটি নরমাল হলে আপনার সমস্যা থাকতে। এখন কতটুকু যেতে হবে আপনাকে কতটুকু পরীক্ষা সেটা আপনার ফিজিশিয়ান বলবে। অর্থাৎ আমি ইসিজি নরমাল আপনি বলে দিলাম বা জুনিয়র ডাক্তার আমি বলে দিলাম না আপনার হার্ট ভালো আছে, বা ইকো নরমাল বললাম না সব ভালো আছে, আসলে এটা ওয়াইজ না, কেন কখন কখন আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। এখন যে কথাটা আসলো যে আমাদের ব্যথার ক্যারেক্টারিস্টিক্স, এখন আমরা যদি দেখি যে আমাদের কার্ডিয়াক সমস্যা যেটা আমরা ব্লকজনিত সমস্যায় সাধারণত বলে থাকি, সেটা হলো দুই ধরনের প্রেজেন্টেশন আমাদের হয়, দুই ধরনের ব্যাপারে নিয়ে রোগী আমাদের কাছে আসে। একটা হলো অ্যাকুট সমস্যা অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর একটা সমস্যা আছে না হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু হার্টে ব্লক আছে, তাহলে প্রেজেন্টেশনটা কেমন হবে? এখন যদি এরকম আছে হ্যাঁ আমার হার্টে ব্লক আছে, তো ব্লক থাকলে এমন হতে পারে রোগীর কোনো সিমটম নাই, হঠাৎ একদিন হার্টে বুকে ব্যথা হতে পারে, তীব্র ব্যথা হতে পারে। যেমন অনেক সময় আমরা দেখি ইয়ং পেশেন্ট এমন 20, 25, 30 বছর বয়স ফার্স্ট বুকে ব্যথা উঠলো, বুকে ব্যথা ওঠার পর সে হাসপাতালে নেওয়ার আগে মারা গেল, বা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখলাম আমরা তার মারাত্মক বা বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, তার তো জীবনে কোনো ব্যথাই ওঠে নাই, এটা ফার্স্ট টাইম ব্যথা। তার মানে এই যে অনেক সময় অল্প অল্প ব্লকেও থেকেও হার্ট অ্যাটাক চলে যেতে পারে। তার মানে একটা গ্রুপ আছে ব্লক থাকলেও আমার কোনো সিমটম নাও থাকতে পারে। আর একটা জিনিস আছে যে ব্লকের মাথা যখন বেশি থাকে তখন আমার যে সমস্যাটা হয়, যেহেতু ব্লকের থাকার জন্য বা চর পড়ার জন্য আমার রক্ত হার্টের মাংসপেশিতে পৌঁছাইতে পারে না, ফলে আমার কি অক্সিজেনের শূন্যতা হয়, খাবারের শূন্যতা হয়, তখন আমি একটু পরিশ্রম করলে আমি একটু সিঁড়িতে উঠতে গেলে বেশ করে ভরা পেটে কাজগুলো করতে গেলে, বা গ্রামের মানুষ অনেক সময় স্যার বাজার নিয়ে বাজার থেকে ফেরার পথে বা মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দেখা যায় আমাকে একটু বিশ্রাম দাঁড়াইতে হয়, তারপর রেস্ট নিয়ে আবার যেতে হয়। তো এই যে বুকের পরে চাপ দেয় একটু পরিশ্রম করলে, বা আমি কোথাও যাচ্ছি রেস্ট নিতে বা সিঁড়িতে উঠতে যাচ্ছি আমার বুকে চাপ দিচ্ছে, আমি একটু রেস্ট নিচ্ছি, আমার হলো কমে যাচ্ছে, অথবা আমার খাওয়ার পরে বাড়তেছে। এই যে ব্যথাটা এটা ব্লকজনিত ব্যথা, এটা আমরা বলি ক্রনিক পেন, ক্রনিক স্টাবল এনজাইনা বা এই ধরনের কথা বলি আপনি, ক্রনিক করোনারি সিনড্রোম। এটাগুলো একটা গ্রুপের। আর একটা গ্রুপ যেটা আছে সেটা হলো অ্যাকুট পেন বলে, বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এদেরই কারো কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো হার্ট অ্যাটাক হয়ে গেলে সিমটমটা কেমন হবে? হার্ট অ্যাটাক যখন হবে তখন তীব্র ব্যথা হবে, রোগীর ফিলিংসটা এমন থাকবে যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাচ্ছি, এরকম একটা ফিলিংস হবে। সাথে সাথে হবে বুকে ব্যথা এরকম হাত দিয়ে ছড়াই যেতে পারে, যে মাঝখানে ব্যথা হয় রোগী এখনও দেখাচ্ছে যে বুকের ব্যথা এবং 2 হাত দিয়ে ছড়াই যাচ্ছে, এবং সাথে সাথে রোগীর প্রচুর ঘাম হচ্ছে, এই ঘামটা গুরুত্বপূর্ণ। এবং কখন কখন রোগীর বমিও হতে পারে, এই বমিটা আবার কখন কখনো কনফিউশন করে ফেলে যে আমার অ্যাসিডিটি বাড়ছে কিনা, তো এই বমিটা হতে। তাহলে এই যে ঘাম হওয়া, বমি হওয়া, তীব্র বুকে ব্যথা হওয়া, হাত দিয়ে ছড়ায় পড়া, সাথে সাথে রিস্ক ফ্যাক্টরগুলো বলে যেগুলো আমরা আলোচনা করছি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান করা, তারপর হলো কোলেস্ট্রল মাত্রা বাড়তি থাকা, ওজন বেশি থাকা, এগুলো যদি থাকে
তাহলে তার এই যে হার্ট অ্যাটাক যেটা আমরা বললাম হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, এইভাবে প্রেজেন্টেশন হতে পারে। তো এখন দুই ধরনের প্রেজেন্টেশনে দুই ধরনের আসলে গ্রুপের ম্যানেজমেন্ট আলাদা, বা দুই ধরনের আমরা আসলে তার চিকিৎসা পদ্ধতি আলাদা। স্যার এক্ষেত্রে আসলে বাড়িতে যখন এই ধরনের একটি ব্যথার উদ্ভব হয় তখন হাসপাতালে আসলে নেওয়াটা কতটা জরুরি এবং ওয়েল ইকুইপড হসপিটালে সেটি একটু জানাবেন। এবং এক্ষেত্রে একটি আমরা জানি গোল্ডেন টাইম বা আওয়ার আছে, তো সেটি কোন ক্ষেত্রে এবং কতটা জরুরি বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন যদি একটা হয় যে আমার বুকে ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা, আমি আগে স্প্রে দিতাম, স্প্রে দিলে কমে যেত, এখন স্প্রে দিয়ে কমতেছে না। অথবা ফার্স্ট টাইম তীব্র বুকে ব্যথা হচ্ছে, সাথে শরীরে ঘাম দিচ্ছে, এবং হলো যে বললাম যে মানে আমার মনে হচ্ছে যে না আমি মনে হয় মারা যাব, এরকম একটা ফিলিংসও তৈরি হচ্ছে। এই সব রোগীর ক্ষেত্রে ঘাম যেহেতু দিচ্ছে, বাসায় দেরি না করে বা গ্যাস্ট্রিকের ওষুধ টষুধ এগুলো আসলে জন্য অপেক্ষা না করে যদি সম্ভব হয় বাসা যদি ইকোস্প্রিন বা জাতীয় ওষুধ থাকে তাহলে 75 মিলিগ্রাম হলে 4টা ইকোস্প্রিন জাতীয় ওষুধ, বা ডিসপ্রিন 300 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, তো একটা ট্যাবলেট পানিতে গুলায় বা এমনি মুখে মধ্যে নিয়ে চাবায় বা খেয়ে ফেললো। আর যদি ক্লোপিডোগ্রাল পাওয়া যায় সাথে ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ 4টা খেয়ে নিল। নেওয়ার পরে একদম দ্রুত যে কথাটা বললেন যে ওয়েল ইকুইপড হসপিটাল, যদি সম্ভব হয় যে কোনো কার্ডিয়াক হসপিটালে যাওয়া, ঠিক আছে। আর যদি এরকম সম্ভব না হয় যে আমি থাকি হলো দিনাজপুরের শহরে বা গ্রাম অঞ্চলে কোথাও, বা কোথাও উপজেলা শহরে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি এটা কী করব। যদি আমি ঢাকা শহরে থাকি তখন সময় নষ্ট না করে বা ওষুধ দোকানে যে ভাই একটা গ্যাস্ট্রিকের ওষুধ, বা লোকাল ডাক্তারের কাছে যে বললাম যেমন বুকে ব্যথা করতেছে একটু ঠিক আছে বুঝে নিয়ে যাই যে আসলে ব্যথাটা কিসের, এরকম বোঝাবুঝি না করে বোঝাবুঝিটা হাসপাতালে যেয়ে করলে ভালো। এখন সেক্ষেত্রে তাকে সরাসরি যে কোনো কার্ডিয়াক হসপিটালে আমাদের যেতে হবে। মানে কেন যাব আমরা? যাবো এই কারণে দ্রুত হলে আমাদের এখানে একটা কথা বলে মিনিট মিন্স মাসেল। অর্থাৎ হলো আমি একটু ইন্টারাপ্ট করছি, কিছুদিন আগে আসলে আমরা আমাদের বাংলাদেশে দেখেছি একজন বিখ্যাত আসলে ক্রিকেটার এই সময়ের সঠিক ব্যবহারের কারণে কিন্তু আসলে অনেক বড় বিপদ থেকে আসলে তিনি মুক্তি পেয়েছেন, আসলে আল্লাহর রহমত অবশ্যই। তো স্যার একটু জানাবেন যে আসলে আপনি সেটি বলছিলেন। জি হ্যাঁ, জি ওইটা আমরা আসবো একটুতে, যে সেক্ষেত্রে সিপিআর এর গুরুত্ব কি আমরা হয়তো একটু আলোচনা করে নেব। এখন এই যে উনি যত তাড়াতাড়ি হাসপাতালে যাবে, এবং কার্ডিয়াক হাসপাতালে গেলে আমরা সাধারণত দুই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটা হলো রুগীকে সরাসরি ক্যাথল্যাবে নিয়ে যাই, যেখানে আমরা এনজিওগ্রামের ফ্যাসিলিটিস আছে, যেখানে এনজিওগ্রাম করে আমরা রিং বসাই দিই, বা এনজিওগ্রাম করে রক্তের যে টাকাটা জমা হয় চাকাটা বের করে দিয়ে আমরা রিং বসাই দিই, বা অনেক কখনো রিং বসানোর প্রয়োজন নাও হতে পারে, কিন্তু রক্তের চাকাটা বের করে নেওয়া আসা হয়। এখন এই যে রক্তের চাকাটা বের করে নিয়ে আসার যে চিকিৎসা, যেখানে বের করে নিয়ে আসলে আমার হার্টের মাসেলটা 100% সেফ হয়ে গেল, ওই যেটা কথা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, সেখানে বলা আছে আমরা যত দ্রুত সম্ভব 2 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে আমাদের এই সাধারণত এই প্রক্রিয়াটা করার চেষ্টা করি। এবং কখনো করে 24 ঘন্টা হলেও আমরা যদি রোগীর বুকে ব্যথা থাকে তাহলে আমরা চেষ্টা করি যে রোগীর এনজিওগ্রাম করে ব্লকটা খুলে দেওয়া যায় কিনা। এখন অথবা আর একটা আছে, যদি দেখা যাচ্ছে না এই যে প্রসিডিউর আমার অ্যাভেলেবেল না, কিন্তু আমাদের কার্ডিয়াক হসপিটাল আছে কিন্তু আমার অ্যাভেলেবেল না, আমার মেডিকেল হাসপাতাল আমার সিসিউ আছে, তখন একটা ওষুধ আছে, একটা দামি ওষুধ, যে ওষুধ দ্বারা এই রক্তের যে চাকা আছে এটা গলায় দিয়ে আবার রক্তনালীকে খুলে দেওয়া যায়, সচল করে দিলে আমার আমার হার্টের মাসেলটা ড্যামেজ হয়ে গেল। এখন সমস্যা হার্টের মাসেল ড্যামেজ হলে অসুবিধা কি? হার্টের মাসেল ড্যামেজ হলে একটা হলো যে এই মুহূর্তে যে কোনো সময় হার্ট উল্টাপাল্টা বিট করে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে, অথবা ভবিষ্যতে যেটা হতে পারে হার্টের মাসেল ড্যামেজ হলে আমার হার্টের পাওয়ার কমে যেতে পারে। পাওয়ার কমে গেলে আমার শ্বাসকষ্ট, বা অল্পতে আমি পরিশ্রম করতে গেলে, যে সিঁড়িতে উঠতে গেলে অল্প কাজে আমি ইভেন আমার বসে বসে শ্বাসকষ্ট হতে পারে, যদি আমার হার্টের মাসেলটা ড্যামেজ হয়ে, যদি হার্টের পাওয়ার দুর্বল হয়ে যায়, যদি আবার দুর্বল হয়ে যায়, এই ধরনের সমস্যা, তখন দেখা যাচ্ছে যে আমি রিং বসালেও আমার এই ফাংশন ফিরে নাও আসতে পারে। স্যার ফিরবো, তার আগে একজন দর্শক এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ম্যাডাম, আমার বয়স 46 বছর। জি। আমি লালমনিরহাট থেকে বলছিলাম। জি। আমার মাঝখানে থেকে বুকের বাঁ দিকে উপর দিকটা একটু ব্যথা। আচ্ছা। তো মাঝারি রকম ব্যথা, এটা একটু সরাসরি কখনো বুকের মাঝখানে হয়, আবার কখনো বা হাতের নিচ দিকটাতে। আমি দুইটা ইসিজি করছি, একটাতে নর্মাল আসছে আর একটাতে বর্ডার লাইন অ্যাবনর্মাল আসছে। এছাড়া আরো বেশ কিছু পরীক্ষা দিছিল, এইটা করছিলাম। তো আরো 4টা পরীক্ষা উনি দিচ্ছেন, এখন করা হয়নি, কিন্তু আপাতত কোনো ওষুধ আমাকে দেয়নি কার্ডিওলজিস্ট।
আচ্ছা, আপনার আর কোনো অসুখ আছে? আমার ডায়াবেটিস মাঝে মাঝে একটু 8-9 পর্যন্ত ওঠে, কিন্তু কোনো ওষুধ ছাড়াই আমি সাধারণত 7-8 এরকমই থাকে। মাঝে মাঝে 5-এর বেশি হয়। 7-8 কি খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে 6-7 এরকম থাকে, খাওয়ার পরে 8 পর্যন্ত ওঠে এরকম মাঝে। আচ্ছা আচ্ছা, আপনি কি কাজ করেন? জি, অনেক ধন্যবাদ। আসলে লাইনটি কেটে গিয়েছে, আমরা উত্তরটি দেব স্যার। তার আগে একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আসলে আমাদের দর্শকের এই প্রশ্নের উত্তরটি আমরা দেবার চেষ্টা করব। দর্শক দেখছেন মেডিনোভা, ভালো থাকুন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। স্যার, বিরতিতে যাবার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার একটি প্রশ্ন ছিল, 46 ইয়ার্স ওল্ড অ্যান্ড পেশেন্টের সেন্ট্রাল চেস্ট পেইন আছে, কখনো কখনো সেটি লেফটে আসলে রেডিয়েট করে এবং সেই সাথে লেফট আর্মেও রেডিয়েশন আছে। এবং স্যার, এক্ষেত্রে তিনি ইসিজি করিয়েছিলেন, তার ইসিজিটি নর্মাল আছে এবং আরেকটি আসলে স্লাইট অ্যাবনর্মাল। তো স্যার, একটু জানাবেন এক্ষেত্রে দর্শক আসলে কি করতে পারেন? ধন্যবাদ আপনাকে। এখন রুগীর যে সিমটমটা আছে, সিমটমটা একটু বললাম টিপিক্যাল সিমটমের মতোই, যে বুকের মাঝখানে ব্যথা করে, এটা ছড়ায় যায়। এখন আমাদের যে কনফিউশনটা হয় সেটা হলো যে আমরা অনেক সময় বলি বায়ের ব্যথা, ডানে ব্যথা, যে হার্ট যেহেতু বায়ে থাকে সুতরাং বায়ে ব্যথা হবে, এরকম আর কি। এখন কার্ডিয়াক ব্যথা যেটা আছে বা হার্টের ব্যথা, যেমন বায়ে যেমন হতে পারে, বাম হাত দিয়ে যেমন নামতে পারে, তেমনি বুকের মাঝখানে হওয়াটা এটাই বেশি সম্ভাবনা থাকে। বুকের মাঝখানে ব্যথাটা বেশি হয়, অথবা ডাইনে ব্যথা হতে পারে, অথবা এমন হতে পারে যে গলা উপরে চাপ চাপ ব্যথা হতে পারে, যে কেউ মনে হচ্ছে যে আমার গলা টিপে ধরছে। ইভেন ডান হাতে ব্যথা হতে পারে, ডান দিকে যেতে পারে, ইভেন পেটের ব্যথা পর্যন্ত হতে পারে, আপার অ্যাবডোমেনাল পেইন, পিঠেও ব্যথা, পিঠে দুই সাইডে পিঠের ব্যথা যেতে পারে। এখন এরকম সব কিছুই হতে পারে কার্ডিয়াক ব্যথা সমস্যার জন্য। এখন উনি যেটা হিস্ট্রি দিচ্ছেন যে ওনার ইসিজি করাইছেন, হয়তো ইসিজি নর্মাল, যেটা আমরা আলোচনা করেছি নর্মালও আসতে পারে। এই যে ওনার সাজেশন থাকবে যে আসলে পরবর্তী যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো করে আসলে আপনাকে নিশ্চিত হওয়া যে এই ব্যথাটা কার্ডিয়াক ব্যথা কিনা। যদিও ধরনটা আমাদের মনে হচ্ছে কার্ডিয়াক ব্যথা, এই জন্য হয়তো একটা এম্পিরিক্যাল ওষুধ দেওয়াও যেতে পারতো। অনেক সময় আমরা ইনভেস্টিগেশন আসার কমপ্লিট হওয়ার আগে এও কোনো কোনো ক্ষেত্রে যে আমরা ওষুধও দিয়ে থাকি, যে ঠিক আছে এটা কার্ডিয়াক ব্যথা যেহেতু মনে হচ্ছে টিপিক্যাল কার্ডিয়াক ব্যথা, সুতরাং একটা ওষুধ দেওয়া যেতে পারে। তা যদি আর ওনার ডায়াবেটিসও কি নাই, যেমন উনি 8-9 আছে, কনফিউজড আর কি যে আমার কি ডায়াবেটিস আছে কি নাই, সেক্ষেত্রে কিন্তু না, কনফিউশন আগে হিমোগ্লোবিন A1C বলে, আমরা 3 মাসে একটা গড় বলি। ডায়াবেটিস উনি কোটা নিলে কনফার্ম হয়ে যায়, খাওয়ার আগে খাওয়ার পরে এগুলোরও প্রয়োজন নেই, বা আমার গ্লুকোজ একটা ওভারলোড দিয়ে শরীরের মধ্যে পরীক্ষা, এগুলোর প্রয়োজন নেই। উনি হিমোগ্লোবিন A1C যদি দেখা যায় বেশি আসে তাহলে ডায়াবেটিস, না কম থাকলে নর্মাল থাকলে ডায়াবেটিস না, কনফার্ম হতে পারবেন ডায়াবেটিসের ক্ষেত্রে। আর কার্ডিয়াকের ক্ষেত্রে উনি যেটা করতে পারে, যেহেতু একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে আসেন, নিশ্চয়ই উনি কার্ডিওলজি যিনি আছেন উনি সবচেয়ে ভালো জানবেন যে ওনার কন্ডিশনটা কি বা উনি কি অবস্থায় আছে। সুতরাং আমার মনে হয় উনি সাজেশন যেহেতু দিচ্ছেন পরীক্ষা নিরীক্ষা, সেক্ষেত্রে ওনার উচিত হবে যে এগুলো কমপ্লিট করে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করে এগুলো আসলে উনি ওষুধ ঠিক করে দিলে আশা করি উনি ভালো থাকবেন। একেবারে চমৎকার বলেছেন স্যার। আপনি বলছিলেন যে আসলে যে 2 ঘন্টা থেকে 12 ঘন্টা এমনকি 24 ঘন্টা পর্যন্ত যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটি আমরা যে গোল্ডেন আওয়ার বলি, অর্থাৎ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, যত দেখা গেছে এটা আমাদের যত তাড়াতাড়ি সে হাসপাতালে যাবে, যত তাড়াতাড়ি আমরা ভালো। স্যার, একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবে এবং তারপরে আলোচনায় ফিরবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ম্যাডাম, আমার বয়স 40 এবং আমার প্রেসার 130/90 থাকে। সেক্ষেত্রে আমার ডায়াবেটিস হলো মানে 9-10 থাকে। আচ্ছা, খাওয়ার পরে সেক্ষেত্রে স্যারের কাছে পরামর্শ চাচ্ছি আমি কি ওষুধ খেতে পারি। আচ্ছা, আপনি কি এখন কোন চিকিৎসায় আছেন? জি, আমি একটা ওই যে বেটালক 25 মিলিগ্রাম একটা প্রেসার ওষুধ খাচ্ছি রেগুলার। আচ্ছা, ডায়াবেটিসের জন্য কিছুই করছেন না? না জি না। জি, আপনার ওজন কত? ওজন হলো 68 কেজি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। ছোট্ট করে একটু যদি উত্তর জানাতেন। ধন্যবাদ আপনাকে। এখন যে ব্যাপারটা সেটা ওই যে আপনি ডায়াবেটিস কিনা আছে কিনা, আসলে ডায়াগনস্টিক একটা কনফিউশন আছে।
সেক্ষেত্রে আপনার প্রতি উপদেশ আপনি হিমোগ্লোবিন A1C করে কনফার্ম করেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। আর প্রেশার যেহেতু যেটা বললেন, আমরা সাধারণত যে প্রেশারে 130 বা 90 সেটা হয়তো বিটালক খাচ্ছেন, বিটালক ইয়েতে, যদিও আমরা বিটালক তার ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ না আর কি। হ্যাঁ, আপনার বিটালকের আসলে পরিবর্তে অন্য গ্রুপের কিছু ওষুধ আছে যেগুলো আমরা সাধারণত যাদের প্রথম উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং যাতে অন্য সমস্যা না থাকে সাধারণত অন্য গ্রুপের ওষুধ দিয়ে থাকি আমরা সাধারণত। একটা, আর দুই হলো ওনার যে 130 বা 90 প্রেশার আছে, এটা হলো শুরুতে বর্ডার লাইন প্রেশার, এটা যদিও ওষুধ দ্বারা আছে। ফার্স্টের দিকে আমরা একজন লাইফস্টাইল মডিফিকেশনটা একটু গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ওজন বেশি কিনা আপনি কোশ্চেন করছেন ওটা, সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যে খাবার দাবারের ব্যাপার আছে, যে লবণ কম খাওয়া, তারপরে চর্বিযুক্ত কম খাওয়া, কার্বোহাইড্রেটযুক্ত কম খাওয়া, ওজন মেনটেন করা, তারপরে ধূমপান না করা, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে এগুলো কন্ট্রোল করা, পটাশিয়ামযুক্ত খাবার বেশি খাওয়া, এইগুলো করে টোরে সাধারণত আমরা প্রথমে চেষ্টা করি। এবং এক্সারসাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা হাঁটলেও কিন্তু প্রেশার কমে। এগুলোর মাধ্যমে আমরা বর্ডার লাইন যে প্রেশারটাগুলো আছে সেগুলো প্রথমে এগুলো আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করেন, অর্থাৎ আমরা স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলি। এটার পরেও যদি প্রেশার বাড়তি থাকে তখন আমরা আসলে ওষুধ দেই এবং ডেফিনেটলি সেগুলো অনেক কিছু বিবেচনা করে সাধারণত আমরা ওষুধ দিই যে কোন ওষুধটা ওনার জন্য সুইটেবল হবে আসলে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, তো ছোট্ট করে একটি উত্তর জানতে চাইবো স্যার, যে আমরা যেহেতু সবসময় বলি যে একটা খুব ভালো লাইফস্টাইল, একটা ওয়েল কন্ট্রোলড ডায়েট, সেই সাথে ওয়েট কন্ট্রোলে রাখা, রেগুলার এক্সারসাইজ করা, তো আমরা দেখছি সারা পৃথিবীতে অনেক ফিট পারসনস যারা আছেন তারাও কিন্তু আসলে এই ধরনের কার্ডিয়াক ডিজিজ অ্যান্ড আর্টারিয়াল ব্লকেজে ভুগছেন এবং সেক্ষেত্রে অনেক সময় জটিল কিছু হচ্ছে। তো স্যার, এই ব্যাপারে কি আপনার কোনো ধারণা বা আসলে কি হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। অনেক সময় কোশ্চেন করে, স্যার আমি সিগারেট খাই না, আমার তো হার্ট অ্যাটাক হলো, স্যার আমার তো ব্লক পাওয়া গেল। আর এই যে স্যার আমার ফ্রেন্ড প্রতিদিন 1-2 প্যাকেট সিগারেট খায়, ওর সাথে তো কিছুই হয় নাই, আমারই বয়সী। এখন তার জন্য কোশ্চেন কি, কেন রিস্ক ফ্যাক্টর সবার জন্য সমান না। এবং ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর মানে যে এই ডিজিজটা তার জন্য করবে তেমন না, তবে হ্যাঁ রিস্ক বাড়ায় দেয়। কেমন? আমি তখন রুগীর কাউন্সিলিং করি, আজকে যখন 50 বছর বয়সে আপনার ব্লক পাওয়া গেল, 50 বছর বয়সে আপনার হার্ট অ্যাটাক হলো, আপনি যদি সিগারেট খেতেন এই হার্ট অ্যাটাকটা 50-এ না, আপনার 40 বা 35 বছর বয়সে হার্ট অ্যাটাকটা হতো, যেহেতু আপনার রিস্ক বেশি। আপনার তো অন্যান্য রিস্ক আছে, সাথে যে সিগারেট খেলে এই যে রিস্ক আরও বেশি ডাবল হতো। তো সুতরাং আমাদের যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা অ্যাভয়েড করতে পারি সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমার যে কোনো ইভেন্ট আমরা প্রিভেন্ট করতে পারি। এ হলো আমাদের, কেন প্রত্যেকটা মানুষের শরীর আলাদা আলাদা, এটার সাথে ওটা বলা যাবে না যে ওনার হয়েছে আমার হবে, আমার হয়েছে ওনার হবে না। তবে হ্যাঁ, যদি ফ্যামিলিতে কারো হার্টের ডিজিজ থাকে, যেমন আজ কারো যেমন বেশ করে প্রি ম্যাচুর বলি, অর্থাৎ ইয়ং বয়সে যারা কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো ফ্যামিলিতে রিং বসানো আছে, কারো ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল, কারো ফ্যামিলিতে বাইপাস করা আছে, যদি কারো এরম ফ্যামিলিতে মেম্বার থাকে তাদের অবশ্যই উচিত আপনার রিস্ক ফ্যাক্টরগুলো, অন্যান্য যেসব আমরা বলি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্ট্রলের মাত্রা, ধূমপান, আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আপনার কারোর সাথে আলাপ করে এই রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কি অবস্থা এটা আপনাকে জানা, কারণ এগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তা না হলে আপনার সবচেয়ে, যদি বলেন যে সবচেয়ে বড় ঝুঁকি কোনটা বা সবচেয়ে বড় রিস্ক কোনটা, সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি। যদি ফ্যামিলিতে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। হ্যাঁ, এখন আমি কি করতে পারি? আমি এটা ডিলে করতে পারি, আমি এটাকে প্রিভেন্টও করতে পারি, যদি এরকম করে রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করি। প্লাস হলো যদি আমার জানি যে হ্যাঁ আমার ফ্যামিলিতে ব্লক হওয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে ব্লক যাতে না হয়, কম হয়, সেজন্য কিন্তু নির্দিষ্ট ওষুধ আছে, লাইফস্টাইল আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাডপ্ট করতে পারি। সেক্ষেত্রে লাইফস্টাইলের চেয়ে কিন্তু ওষুধ অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুধু লাইফস্টাইল করি, কিন্তু যাদের ফ্যামিলিতে আছে হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, তাদের ক্ষেত্রে ওষুধের গুরুত্ব অনেক বেশি দেন লাইফস্টাইল। আমরা ডেফিনেটলি কোন ওষুধে কমবে বা কোন ওষুধ কাজ করবে সেটা আপনার কার্ডিওলজিস্ট বলবেন। একেবারে স্যার চমৎকার বলেছেন স্যার। আসলে আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি এবং সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কি করতে হবে আমাদের দর্শকরা অনেকটাই জেনেছেন। অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দেবার জন্য। তারপরেও একটু আসলে হার্ট রিলেটেড অনেক কথা আমরা বলেছি। এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপটি বেড়ে গেছে, দিনে দিনে বাড়ছে এবং প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টির সময়টাতে এটি বেশি হয়,
তার কিছু কারণও রয়েছে। তো স্যার একটু জানাবেন যে আসলে আমরা বারবারই বলার চেষ্টা করি, আমরা সারাক্ষণ মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি যে ডেঙ্গু কি করে প্রতিরোধ করা যায়। তো স্যার যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। সবচেয়ে বড় সমস্যা হলো ডেঙ্গু আর কোভিড দুইটা বিপরীতমুখী ডিজিজ। আচ্ছা। ডেঙ্গু হলো যেমন প্লাটেলেট কমায় রক্তক্ষরণের টেন্ডেন্সি বাড়ায়, আর কোভিড হলো রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি বাড়ায়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই মানুষের ডেঙ্গু কোভিড দুটাই পাওয়া যাচ্ছে, কখনো কখনো চিকুনগুনিয়া পজিটিভ। তো এখন এটা তার জন্য তো শাকের করাতের মতো, কোন দিকে যাবেন? তো সুতরাং এই ক্ষেত্রে এই রোগে যে আমাদের জন্য প্রিভেনশন করা এটা জরুরি। দেখবেন এখন প্রায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার করে বলা হচ্ছে মাস্ক পরিধান করার জন্য। সে মাস্ক পরিধান করলে ডেফিনেটলি যে লাভটা হবে, আমার কোভিড হোক বা না আমার, সেটা হলো কোভিড হলেও আমার সিভিয়ারিটি কম থাকবে ডেফিনেট। আমার যদি হয়েও যায় কিন্তু মাত্রা কম হবে ডেফিনেটলি। তার সাথে সাথে যে হাত ধোয়ার যে স্বাস্থ্যবিধি আছে, ডিস্টেন্স মেনটেন করার যে ব্যাপারটা আছে, এগুলো যতখানি পারা যায় মেনটেন করা ভালো। এটা হলো কোভিডের জন্য। আর যেটা একটা ইম্পর্টেন্ট হলো ডেঙ্গুর জন্য বা চিকুনগুনিয়া, মোটামুটি এদের প্রতিরোধ একই রকমের। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হলো যে হলো ভেক্টর কন্ট্রোল। ভেক্টর কন্ট্রোলের মধ্যে হলো আমাদের মশা কন্ট্রোল করা। মশা কন্ট্রোল কীভাবে করব? মশার যে প্রজনন যে আছে, যেখানে মশার ডিম পারে, এই জিনিসগুলো আসলে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে এই যে এখন বর্ষা মৌসুম, বিভিন্ন জায়গায় পানি জমে থাকবে, বিভিন্ন টবের মধ্যে পানি জমে থাকবে, সেটা আমার বাসার জন্য এইখানে সবারই দায়িত্ব আছে আসলে, শুধুমাত্র সিটি কর্পোরেশন না বা অন্য সরকারের না, বাসা থেকে শুরু আমার নিজের থেকে শুরু করতে। এই জন্য যত টবে পানি জমে থাকে টবের পানি ফেলাই দেওয়া, বা চারিপাশে যদি ওই যে ডাবের খোসা বা এর মধ্যে পানি জমে থাকা, এইগুলো আসলে পানি যেতে না। হ্যাঁ, এটা স্যার। তো আমরা বলছিলাম যে ভাইরাল ফিভারের সাথে ডেঙ্গুর জ্বর আসলে খুব একটা পার্থক্য করা যায় না। তো এক্ষেত্রে কি আসলে কিছু করবার আছে? ছোট্ট করে একটু জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন আপনার যেহেতু জ্বর আসতেছে, সর্দি ঠান্ডা কাশি আছে, আবার ডেঙ্গুতে যদিও সর্দি ঠান্ডা কাশি থাকে না, তাহলে আমাদের মানে সতর্কতা হিসেবে কি করা উচিত? সতর্কতা হলো যদি আপনার জ্বর আসে, এখন আমাকে অ্যাটলিস্ট এটাকে এক্সক্লুড করতে হবে যে এটা ডেঙ্গু কিনা। ডেঙ্গু এক্সক্লুড করতে হবে কেন? কেন ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, হঠাৎ করে প্রেশার ড্রপ করতে পারে 4 বা 5 দিনে, অথবা আমাকে হেমোরেজ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। সেই কারণে আপনি যদি মনে করেন আপনার জ্বর আসছে, আপনি কিচ্ছু না, এখন সরকার খুব মানে এটা টেস্টের ফিটা ফিক্সড করে দিছে, নির্ধারণ করে দিছে। আমরা ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা করতে পারি, যদি 4-5 দিন হয়ে যায় ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি, বা 3-4 দিন হয়ে গেলে ডেঙ্গু অ্যান্টিবডি। তাহলে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টটা যদি করি, আর সাথে সিবিসি একটা পরীক্ষা আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা করলে আমরা প্লাটেলেটের কন্ডিশনটা দেখতে পারবো, আমরা ডাব্লিউবিসি কাউন্টটা দেখতে পারবো, সাথে হলো পিসিবি যেটা আছে সেটা আমরা দেখতে পারবো, হেমাটোক্রিট কেমন আছে। আর ওইখানে যেটা আমাদের যে ডেঙ্গু পজিটিভ যদি হয় তাহলে আমি সতর্ক হব, আর ডেঙ্গু নেগেটিভ হলে আমি ধরে নিতে পারবো না আমার অন্য ভাইরাল ফিভার হচ্ছে, আমার সেক্ষেত্রে এতখানি সতর্কতা না হলেও চলবে। তো এইটুকু যদি আমি করতে পারি, আমার মনে হয় যে আগাম সতর্কতা হিসেবে এগুলো আমরাকে ডেঙ্গু যদি আগাম আমি চিন্তায় থাকে, আমার মাথায় থাকে, তাহলে আমি ডেঙ্গুর জটিলতা যেটা আছে সেটাতে আমি প্রতিরোধ করতে পারবো। একেবারে স্যার চমৎকার বলেছেন। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ আমাদের দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশন এবং দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন মেডিনোভা ভালো থাকুন। আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্য এবং পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।